দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যেমন টেলিভিশন নিয়মিত আয়োজন আপনার সঙ্গে আছে মাহফুজ নিশা। আপনারা জানেন রাজনীতি, অর্থনীতি সহ দিনের সমসাময়িক এবং উল্লেখযোগ্য নানা বিষয় নিয়ে রবি থেকে বৃহস্পতি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা কথা বলি। অনেক ঘটনা ঘটছে। একদিকে একটা বড় বিনিয়োগ সম্মেলন শেষ হলো, যে সম্মেলন নিয়ে নানা রকমের আলোচনা চলছে। এই সম্মেলন শেষ পর্যন্ত কতখানি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারলো, সেই সঙ্গে আবারও এই বিনিয়োগ সম্মেলনের যে সমস্ত বিদেশি অতিথিরা এসছে তাদের কাছে আবারও নির্বাচনের যে সময়সীমার রূপরেখা সেটি নিয়ে নিজেদের তথা সরকার অবস্থান স্পষ্ট করেছেন। ঈদের আগে পর থেকে বিশেষ করে রমজান পরবর্তী সময় অনলাইনে যে নতুন আলোচনাটি এক ধরনের সাড়া ফেলেছে সেটি হচ্ছে এই সরকারকে দীর্ঘমেয়াদে দেখতে চান। সেই বিষয়ে আজকে সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা তিনি নিজেও মুখ খুলেছেন। এসব নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ মাহমুদ শাহান। প্রফেসর শাহান, স্বাগত আপনাকে। এবং আছেন তাজনুবা জামিন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। তাজনুবা জামিন, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আমরা তাকে এখনো পাইনি, আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তাজনুবা জামিন, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে প্রফেসর ইউনূসের মেয়াদ বা এই সরকারের মেয়াদ যেন 5 বছর, এটি নিয়ে আপনাদের নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুবই আলোচিত মানুষ, তিনি ছাত্র নেতাও ছিলেন, এখন মূলদলের নেতা সার্জিস আলম প্রথম একটি পোস্ট লিখেন। তারপর পরে গেল রোজা, ঈদ ইত্যাদির পরে ফেসবুকে এক ধরনের একটা ক্যাম্পেইন শুরু হয় ইতিবাচকভাবে, স্বস্তিদায়ক ঈদ যাত্রা, রমজানের দ্রব্যমূল্য। এবং এটা নিয়ে আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি বলি বা বৈষম্য বিরোধী আন্দোলন বলি কিংবা সরকার, কারো পক্ষ থেকে কেউ বলে নাই যে এটা আমরা চাই না বা এটা কারো ব্যক্তিগত অবস্থান। আজকে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একটু অনুষ্ঠানে গিয়ে বললেন যে মানুষ আসলে সাধারণ মানুষ চায় আমরা 5 বছর থাকি। আমরা ছোটবেলায় আসিফ শাহান ভালো বলতে পারবো, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদেরকে নোম চমস্কির ম্যানুফ্যাকচারিং কনস্ট্যান্ট পড়ানো হতো যে সম্মতি উৎপাদন করা হয় একরকম। ফলে এর কদিন পরে কি যে জুলাই ঘোষণাপত্র হবে, সেখানে সব দলগুলো বলবে যে এই সরকার অনেকদিন থাকুক, তারপরে কি এরকম পরিস্থিতি হবে যে সবাই মিলেই বলবে আসেন আমরা অনেকদিন ধরে ক্ষমতায় থাকি। ফলে এই কাজটি করা কি, মানে এই কাজটি হচ্ছে কিনা, আপনাদের মতামতটা কি? ধন্যবাদ মিশু ভাই আপনাকে, আসিফ স্যার এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দুইটা ভাগে যদি উত্তরটা দিতে চাই আপনার কথাগুলোর, যে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যেটা বলেছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় উনি একজন দায়িত্বশীল পদে আছেন, একজন মন্ত্রী, এবং ওনার আসলে এরকম, আমি ওনার ফুটেজটা দেখেছি, উনি খুব হাসতে হাসতে খুব হাসির ছলে কথাটা বলছিলেন যে জনগণ আমাদেরকে, আমরা ভালো কাজ করছি দেখে আমাদেরকে আরও 5 বছর চায়। তো আমার মনে হয় যে ফরম্যাটেই উনি যে আবেগ বা পরিস্থিতি ভালো হয়েছে এটা যেভাবেই বলুক, আমার কাছে মনে হয় যে যেহেতু গণ অভ্যুত্থানের পরে একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের ইনসিকিউরিটি আছে, এক ধরনের একটা কখন হবে একটা বিভ্রান্তিকর একটা মনোভাব তাদের মধ্যে দেখা যায় তাদের কথাবার্তায়, এবং নির্বাচনটার জন্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে বারবার মুখ খুলতে হয়। সো দেখা যায় যে এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ইস্যু, তো এটা নিয়ে এভাবে 5 বছর থাকবে, আমার মনে হয় যে ওনার দায়িত্বশীল পদ থেকে এভাবে বলাটা ঠিক হয় নাই। এখন এই যে আপনি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন ধরেন, আপনারা যেটা বলেন সেটাই উপদেষ্টারা বলেন কেন বা বললেন কেন? না, এটার কথা যদি বলতে চাই যে ডক্টর ইউনূসকে 5 বছর চায়, এখানে আপনি যেহেতু উনি মানে উনি একজন ব্যক্তি এবং পুরো সরকারকে যখন দেখেন, এখানে সোশ্যাল মিডিয়ায় যে আপনি ক্যাম্পেইন বলেন, আমি আসলে এটাকে ক্যাম্পেইন বলতে একেবারেই এইটা যে মানে এটা আসলে ব্যক্তিকেন্দ্রিক এবং এক ধরনের স্বতঃস্ফূর্ত একটা আবেগের পরে, এবং কিসের পরে, এই যে 15 বছর আসলে মানুষ এক ধরনের জুলুমের মধ্যে গেছে এবং অনেকে জুলুম বুঝেও কথা বলতে পারে নাই এবং যার যার জীবন নিয়ে শেষে ব্যস্ত ছিল। সরকার কি করছে বা বিরোধী দল কি করছে, মানে আসলে সাধারণ মানুষের কিন্তু খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু যখন এই
5ই আগস্টের পরে মানুষ এই জনগণই তো এই সরকারকে এই গণঅভ্যুত্থানটা সফল করলো এবং যখন ডক্টর ইউনূসের মতো একজন দায়িত্ব গ্রহণ করলো এবং ওনার কিন্তু অনেক সীমাবদ্ধতা ছিল। আপনি যদি মনে করেন প্রথম কয়েক মাস কিন্তু দাবি দাওয়া নিয়ে প্রতিদিন এক ধরনের অশান্তি শহর জুড়ে সৃষ্টি হতো এবং তারপর ধীরে ধীরে উনি যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন এবং ওনার যে গ্লোবাল ইমেজ, ওনার যে কথা বলার ধরন, উনি যেভাবে মানুষকে আশ্বস্ত করছে, তো এগুলো মানুষকে খুব এই 15 বছর পরে যে একটা 15 বছরের শূন্যতার পরে এরকম কাউকে পেয়ে মানুষ খুব আশ্বস্ত করছে যে আমাদের হাতটা এখন খুব দেশটা এখন খুব ভালো শক্ত হাতে আছে। আপনি রাগ করবেন কি আমি জানি না, মানে এর আগে যে সরকারটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, তারাও যখন ডেভেলপমেন্ট ভার্সেস ডেমোক্রেসি আলোচনাটা করতো তখন অনেক আওয়ামী লীগের নেতা এই অনুষ্ঠানে এসে এই একই রকম বক্তব্য দিয়েছেন যে তারা শেখ হাসিনাকে এটা চান, ওনার বিকল্প নাই। ফলে আবারও কি আমরা বিকল্প নাই এরকম একটা রাজনীতির দিকে যাচ্ছি? আমি প্রশ্নের উত্তরটা শেষ করিনি। তো এক ধরনের স্বতঃস্ফূর্ত আবেগ থেকে কিন্তু ডক্টর ইউনূসকে দেখেন, হ্যাঁ, এবং ওনার কাজগুলো এবং ওনার যোগ্যতা, ওনার প্রতিটা কথার প্রতি যে আমাদের মুগ্ধতা, এটা আসলে অস্বীকার করার উপায় নাই। এবং সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের কোনো নেতার ব্যক্তিগত পোস্ট বলেন, সবই এটা এক ধরনের আউট অফ ইমোশন যে উনি খুব ভালো কাজ করছেন। কিন্তু এই যে নির্বাচন না হয়ে আমরা যেরকম সংস্কার বলছি যে একটা মৌলিক সংস্কার হয়ে নির্বাচন হতে হবে, এমন না যে নির্বাচন না হয়ে একটা মানে অনির্দিষ্টকালের জন্য একটা সরকার থাকবে, এটাও কিন্তু কোনো দেশের জন্য মঙ্গল। প্রধানমন্ত্রী হিসেবে দেখার এটা সার্জিসের ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে আপনি একটা রাজনৈতিক দল এর যখন কথা বলবে তখন অবশ্যই এটা তার একটা ব্যক্তিগত আবেগ থেকে সে কথাটা বলেছে এবং আমি যদ্দূর মনে করি যে এটার সে একটা এক্সপ্লেনেশনও পরে একটা কোন একটা দিয়েছে যে সে এটা তার নিজের একটা ইমোশন থেকে কথাটা বলেছে। এবং আমি একটু প্রফেসর শাহানের কাছে যাই। প্রফেসর শাহান, আসলে কি সত্যি সত্যি একটা জনসম্মতি তৈরি করছে, অথবা পরিস্থিতি ধরেন মাঝখানে মনে হচ্ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, নানান ইস্যু, অস্থিরতা নিয়ে গভর্নমেন্ট এখন মনে হচ্ছে একটু সবকিছু গ্রিপে নিয়েছে এবং যেহেতু গ্রিপে নিয়েছে ফলে এখন এই যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা আওয়াজও উঠছে, এটা সত্যি সত্যিও হতে পারে, স্বতঃস্ফূর্ত হতে পারে যেমনটা তাজনুবা বলছিলেন, কিন্তু এই কাজটিতে আসলে কি জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে? ধন্যবাদ। এইখানে মানে আমার কাছে এখন পর্যন্ত জিনিসটা যেটা মনে হয় যে এইটা একটা স্বতঃস্ফূর্ত জায়গাটা, এবং তার চেয়ে বড় কথা আমরা খুব বেশি সোশ্যাল মিডিয়ার উপরে জোর দিচ্ছি। সোশ্যাল মিডিয়ার যে ভাইবটা সেটাই যে একদম পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো কিছু আমরা কেন মনে করছি সেটাও আমার কাছে খুব পরিষ্কার না। কারণ দেখুন, বিভিন্ন সময়ে যে জরিপগুলো করা হয়েছে সেই জরিপগুলোতে যখন আপনি কত সময়ের মধ্যে নির্বাচন চান, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে ডিসেম্বর 2025, জুন 2026 এই সময়কালের মধ্যে একদম শুরুতে আপনাদের যদি মনে থাকে প্রথম দিকে যে জরিপগুলো হয়েছিল সেখানে 3 বছর 4 বছর এরকম একটা সংখ্যা আসছিল। আস্তে আস্তে হচ্ছে গিয়ে সেই সংখ্যাটা কমে এখন হচ্ছে এই 1 বছর বা 1.5 বছর এর মাঝখানে চলে আসছে। সো সেইটা কিন্তু আপনি যদি লার্জার স্যাম্পল সাইজে দেখেন, লার্জার স্যাম্পল সাইজে সেটা কিন্তু আরও বেশি সংখ্যক নাম্বার। আপনি তো শুধু সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে যদি আমরা ধরে নিই যে এইটাই বাংলাদেশের চিত্র, আমার মনে হয় না সেটা খুব একটা ঠিক হবে। দ্বিতীয়ত যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে কথাটা উনিও বললেন যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু এটাকে সমর্থন জানায়নি বা এটা বলেনি। আপনি যে সার্জিস আলমের কথা বললেন, উনাকেও কিন্তু ওনার অবস্থান ক্লিয়ার করতে হচ্ছে, ক্ল্যারিফাই করতে হয়েছে। এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি এনসিপি বা বিএনপি বা কোনো পলিটিক্যাল পার্টি থেকে এরকম কোনো কথা আসেনি যে আমরা হচ্ছে গিয়ে চাই। বরং আমি ইন্ডিভিজুয়ালি যেহেতু সোশ্যাল মিডিয়া বা মানে পেজগুলোতে বা বক্তব্যতে আমি অনেক এনসিপি লিডারকে বলতে দেখেছি যে হ্যাঁ ঠিক আছে, পারফরমেন্স এসব ভালো হচ্ছে, বাট নির্বাচন যেটা নির্বাচন হতে হবে। এখন সেটার যে টাইমলাইনটা বলা হয়েছে 2025 এবং দেন হচ্ছে গিয়ে জুন 2026, এই যে সময়সীমাটা, সেই সময়সীমাটার মধ্যে আমরা রিফর্মটা চাচ্ছি, সংস্কারটা চাচ্ছি, সেই সংস্কার এবং তার পাশাপাশি নির্বাচনের যে প্রস্তুতি। এবং একই সাথে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, আপনি গতকালকের খবরটা যদি দেখেন তো তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন বলছে যে তারা নির্বাচনের প্রস্তুতিগুলো নেওয়া শুরু করেছে এবং এইখানে বেশ কিছু আইনি ব্যাপার আছে, এখানে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার দরকার আছে, বাট তারা বলছেন যে তারা ডিসেম্বরের মধ্যে তারা মোটামুটি একটা জায়গায় চলে আসবেন। আমরা একই সাথে দেখছি হচ্ছে কনসেনসাস কমিশনের যে কার্যক্রম সেটা চলছে। তারা গতকালকে বা তার আগের দিন এবি পার্টির সাথে মিট করেছেন, আজকে আরেকটা। তাহলে এই যে রিফর্মের একটা যে প্যাকেজ তৈরি করার কথা, সেই আলোচনার কাজগুলো চলছে এবং সরকার থেকে বলা হয়েছে যে রিফর্মের আমাদের লক্ষ্য হচ্ছে এই পর্যন্ত, এরপরে আমরা এই পর্যন্ত যাব। এবং সরকারের এখন
এইটা মানে একটু প্রবলেমেটিক। যে কথাটা বললেন আমি একমত যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত ছিল, যে কোনো একটা কিছু সেটা মানুষজন চাচ্ছে, দ্যাটস ফাইন, ওনার ভাল লাগতে পারে, ওনার পারফরমেন্সের একটা রেকগনিশন মানুষজন করছে, দ্যাটস গুড, বাট সেইটাকে উল্লেখ না করা, কারণ উনি যখন একটা দায়িত্বশীল পজিশনে আছেন, আমার ধারণা সেটা সরকারকে অনেক ক্ষেত্রে একটা বিব্রতকর পজিশনে এসে ফেলে দেয়, যেটা গুরুত্বপূর্ণ। বাট এই বক্তব্যের সাথে কিন্তু হচ্ছে কি আমি কোনো রাজনৈতিক দলকে সেটাকে সমর্থন করতে দেখিনি বা সেটাকে হচ্ছে কি সে করতে দেখিনি। তো আমার কাছে এইটাকে এখন পর্যন্ত খানিকটা মানুষের যে মানে পছন্দসই সেটা একটা আকাঙ্ক্ষা, সেটার আসলে ব্যাপ্তি কতখানি আমার সেটা নিয়ে বিষয় আছে, এবং এটাকে এখন পর্যন্ত আমি খুব বিষয় করে বড় করে আকার করে দিচ্ছি। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে ধরেন এই সরকারের এই ৮-৯ মাসের সবচেয়ে নাজুক পরিস্থিতি সম্ভবত আইন শৃঙ্খলা পরিস্থিতিরই ছিল, এবং তারপরে বলতে গেলে স্বাস্থ্য খাত, মানে এই দুটো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের নিয়ে অনেক প্রশ্ন অনেক সব পক্ষ থেকে উঠেছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন একটি জায়গা পরিদর্শনে গিয়েছেন সিলেটে, এবং সেখানে গিয়ে তিনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন দিয়েছেন, বলছেন যে ড্যাম রিপেয়ার না করলে কিন্তু আপনাকে রিপেয়ার করে দেব। মানে আপনি খুবই পপুলারিস্টিক একটা অ্যাপ্রোচ ওনার ভিতরে ইদানিং দেখা যাচ্ছে, ফলে এই সরকারকে আসলে জনপ্রিয়তা পেতে ব্যস্ত হলো কিনা এটি একটি জায়গা। এবং আপনি যদি একটু দেখেন এই সরকারের যেহেতু কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই প্রকাশ্যে, ফলে তাহলে এ ধরনের কর্মকাণ্ড তারা কেন করছে? আচ্ছা, ধন্যবাদ। এইখানে কয়েকটা ব্যাপার, যে পপুলিস্ট সেটা তো এটা বটেই, মানে এই ধরনের একটি, আপনি যখন কারো এগেনস্টে ব্যবস্থা নিতে যাবেন, সেই ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া আছে। এইটার দুটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে হচ্ছে গিয়ে আমি এই কথার কথা এখানেও বলেছিলাম, বিভিন্ন জায়গায় বলেছি, যে সরকার যখন ইনিশিয়ালি বলতে চেয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, সরকার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করার চেষ্টা করেছিল, স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আগের তুলনায় বা পরের তুলনায়। বাট তখন যদি মনে থাকে, একটা কথা বারবার এসেছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হচ্ছে সেটা নাম্বারের উপর যতটা না ডিপেন্ড করে, তার চেয়ে বেশি ডিপেন্ড করে পারসেপশনের উপরে। আপনি নাম্বারে প্রচুর উন্নতি দেখাচ্ছেন, কিন্তু মানুষজনের মধ্যে যদি এই ফিলিংসটা কাজ করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, পুলিশ দায়িত্ব পালন করছে না, মন্ত্রী দায়িত্ব পালন করছেন না, উনি যখন রাত ৩টায় সংবাদ সম্মেলন দেখলেন, দ্যাট ক্রিয়েটস আ ভেরি নেগেটিভ একটা পারসেপশনও তৈরি করলো, যে উনি আসলে তাহলে বুঝতে পারছেন না। সেই জায়গা থেকে একটা যেটা হতে পারে যে উনি ঘুরে বেড়াচ্ছেন, এই ইসে করছেন, একটা হচ্ছে যে সম্ভবত একটা ব্যাখ্যা এটা হতে পারে যে সরকার শেষ পর্যন্ত এইটা বুঝতে পেরেছে যে আপনি যদি পরিস্থিতির উন্নতি আসলে করতে চান, সেটা নাম্বারের গল্প দিয়ে হবে না, ইউ হ্যাভ টু শো পিপল দ্যাট ইউ আর ওয়ার্কিং, ইউ আর গোয়িং টু ডিফারেন্ট প্লেস, আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে কাজ করছেন, সেইটা একটা ব্যাখ্যার জায়গা হতে পারে। সো আপনি যখন দেখাচ্ছেন লোকজনকে আপনি করছেন, সো তখন হচ্ছে গিয়ে পিপল হচ্ছে গিয়ে একটা ফিলিংস পাচ্ছে যে কাজটা তাহলে হচ্ছে। তাহলে এসেনশিয়ালি হচ্ছে গিয়ে এটা একটা পপুলিস্ট ট্রেন্ড, কিন্তু পপুলিস্ট ট্রেন্ডটা করা হচ্ছে যে যেহেতু হচ্ছে গিয়ে পারসেপশনটা ম্যাটার করে, পারসেপশনটাকে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার হতে পারে। আমাদের সঙ্গে শহীদুল ইসলাম বাবুল যুক্ত হয়েছেন, তিনি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক। বাবুল ভাই, স্বাগত আপনাকে, কৃতজ্ঞতা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বেশ মজা করে বলেছেন যে সাধারণ মানুষ চাই এই সরকার 5 বছর থাকুক। ফলে এটা নিয়ে আমরা প্রশ্ন করছিলাম যে এটা এক ধরনের জনসম্মতি উৎপাদনের চেষ্টা করছে কিনা সরকার, এবং এই আলোচনাটা বেশ কদিন ধরে চলছে, ফলে এটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা শুনতে চাই। আপনার কথা আমি আসলে স্পষ্ট কিছুই বুঝতে পারিনি, আপনি আবার একটু বলেন, সরি টু সে। জি, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন যে সাধারণ মানুষ বলছে এই সরকার 5 বছর থাকুক। এটি নিয়ে আমরা বলছি যে এটিকে এক ধরনের জনসম্মতি উৎপাদনের চেষ্টা করছে কিনা, এবং এটা নিয়ে অনলাইনে অফলাইনেও নানা ধরনের আলোচনা হচ্ছে। ফলে এইটা আসলে কি বার্তা দেয়, বা এইটাকে বিএনপি কিভাবে ব্যাখ্যা করে? নাকি 5 বছর সড়ক উপদেষ্টা বলছে যে এই সরকার 5 বছর কাটাতে পারে না, কি বলছেন? মানে সাধারণ মানুষ বলছে, সাধারণ মানুষ চায় আমরা 5 বছর থাকি বা সরকার 5 বছর থাকুক, এটা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শোনেন, এটা সাধারণ মানুষ চায়, এটা সড়ক উপদেষ্টাকে কে বলেছে? সাধারণ মানুষ সব কি উনি লিজ নিয়েছে? এই ধরনের কথাবার্তা এগুলো বাতুলতা, এটা এক ধরনের ফ্যাসিস্ট চিন্তা যে 5 বছর এই সরকারকে আবার ক্ষমতায় থাকতে হবে। হাসিনা এরকম বলেছে, বারবার বলেছে যে বেশি বেশি উন্নয়ন চাইলে কম কম গণতন্ত্র দিতে হবে, বা হাসিনার কোনো বিকল্প নাই। হাসিনা উন্নয়নের জন্য হাসিনার সরকার বারবার দরকার, আমৃত্যু দরকার, 41 সাল পর্যন্ত দরকার।
ওনারা এই সরকার বাংলাদেশ যে সরকার জনগণ ওনাদেরকে চায়, তাহলে ওনারা রাজনৈতিক দল করে একটা ভোট দিয়ে তারপরে ক্ষমতায় থাকুক। জনগণ যদি ওনাদেরকে এতই চায় আর ওনারা যদি এতই থাকার খায়, ক্ষমতার মোহ আর ক্ষমতারই এদেরকে এরা যে নিজেরাই মনের অজান্তে এরা যে আরেকটা ফ্যাসিস্ট রিজিমের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলছে, এটা তারা বুঝতে পারতেছে না। শোনেন, বাংলাদেশকে যদি তারা ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড, আমেরিকাও বানাই ফেলে, বানাই তো নাই কিছুই, তাদের এমন কোনো অর্জন এমন করতে আমরা দেখি নেই যে একেবারে বাংলাদেশকে তারা একেবারে উন্নয়নের শীর্ষে নিয়ে গেছে। আর জনগণের কথা জনগণ কি বলে, জনগণের কথা এরকম সব রাজনৈতিক দল, সব ব্যক্তি, সব খালি জনগণের কথা দেয়। তো জনগণ বলছে উনি কি ওনার কাছেই সব জনগণ বলে, নাকি আর মানুষ জনগণ কেউ কি সব লিজ দিচ্ছে? এই ধরনের কথা, এগুলো বাতুলতা, এগুলা মানে স্বেচ্ছাচারিতা বা ভোট ছাড়া ক্ষমতায় থাকবার ধান্দা। এই ধান্দা আস্তে আস্তে তাদের এই ধরনের চরিত্র, এই ধরনের ক্যারেক্টার, এগুলো মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। প্রয়োজনে মানুষ এমনি তারা নিরপেক্ষতা অলরেডি হারিয়ে ফেলছে। মানুষ কিন্তু 16 বছর 17 বছর আমরা লড়াই করেছি মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের অনির্বাচিত কোন সরকারের জন্য না। এটা আমরা বলছি। আর না হলে এটা যদি প্রমাণ না হয়, উনি জনগণের কথা বলে, আপনি না জনগণের কথা বলতেছে, আমরাও জনগণের কথা, জনগণ কি চায় জনগণের কাছে ভোট দেন, এটা বুঝুক। আর ওনারা যদি জনগণ ওনাদেরকে এতই প্রয়োজন মনে করে, ওই যে ছাত্ররা রাজনৈতিক দল করতে সেই দলে যোগ দেন, নাহলে ওনারা একটা রাজনৈতিক দল তৈরি করুক, জনগণ যদি ওনাদেরকে এত সাপোর্ট করে তারপরে তারা ভোটে আসুক। এই ধরনের কথাবার্তা কিভাবে বলে যে ভোট ছাড়া 5 বছর ক্ষমতায় থাকবে, এটা চরম দায়িত্ব জ্ঞানহীন এবং এটা অধ্যত্বপূর্ণ কথাবার্তা। জি বাবুল ভাই, আপনার দলের আরেকজন সিনিয়র নেতা শামসুজ্জামান দুদুও একই টোনে কথা বলেছেন, একই কথা বলেছেন। এখন জনগণ যে, বাবুল ভাই আপনি যদি আমাকে শুনতে পান, জনগণ যে নির্বাচনই চাই সেটাই বা আপনারা কিভাবে নিশ্চিত হলেন? প্রফেসর ইউনূস তো স্পষ্টই করেছেন যে ডিসেম্বরে অথবা আগামী জুনের মধ্যে নির্বাচন। তাহলে এই নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া কেন? এবং বিএনপির কেউ কোন নেতা এই হুমকিও দিচ্ছেন, বিএনপি রাস্তায় নামলে কি পরিণতি হবে সেটা শেখ হাসিনা জানে, আপনারা রাস্তায় কর্মসূচিও দিচ্ছেন। প্রশ্ন হলো বিএনপি রাস্তায় নামলে আসলে কি হবে বাবুল ভাই? সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো বিরতির পরে। দর্শক স্বাগত আরেকবার। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল আছেন আমাদের সঙ্গে সংযুক্ত। বাবুল ভাই নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান সাহেব তিনি বলেছেন যে আপনি যে কথা বললেন, প্রফেসর ইউনূস যদি সত্যি সত্যি রাজনীতি করতে চান, সরকার ছেড়ে সে দলে যোগ দিন অথবা নিজে দল করুন, আর বিএনপি রাস্তায় নামলে কি হবে সেটা সবাই জানে বা সেটা শেখ হাসিনা টের পেয়েছেন। প্রশ্নটা হচ্ছে বিএনপি রাস্তায় নামলে আসলে কি হবে? শোনেন, আমি যেটা বলি সুন্দর কথা, কোন কারণে প্রফেসর ইউনূস যদি বাংলাদেশকে সুইজারল্যান্ড বানায় ফেলায়, আমেরিকা বানায় ফেলায় বা যাই বানায় ফেলায়, একেবারে উন্নয়নের দুধ আর মধুতে ভাসায় দেয়, তাও প্রফেসর ইউনূসের এটা বৈধতা দেয় না যে তার ক্ষমতায় অতিরিক্ত দিন থাকতে হবে, 5 বছর থাকতে হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের কথা কেন আসছে নানা শ্রেণী পেশা থেকে, প্রফেসর ইউনূস সাহেব এটা ওন করেন কিনা আমি জানি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর বিএনপি রাস্তায় নামলে কি হবে বা না হবে সেই বিষয়ে আমি এখনই ওইভাবে বলতে চাই না। আমরা বলেছি যে এই সরকারকে আমরা সমর্থন করেছি। এই সরকার ফেল করলে, এই সরকার ব্যর্থ হলে আর এই দেশের জন্য বা আমাদের জন্য সেটা হবে না। আমরা তাদেরকে ফেল করতে দিতে চাই না। কিন্তু একটা জিনিস আপনি নিশ্চয়ই বুঝবেন যে আমরা জানি বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কর্মসূচি শুরু হয়েছে, বিএনপির বিরুদ্ধে সর্বব্যাপী একটা আক্রমণ শুরু হয়েছে এবং বিএনপিকে ব্যর্থ করা, বিএনপিকে মেলাইন করা, বিএনপিকে অকার্যকর করা, বিএনপিকে প্রতিবন্ধকতা তৈরি করা, বিএনপিকে অজনপ্রিয় করা, বিএনপিকে বিতর্কিত করা, এই বিতর্কিত করার একটা মিশন সর্বব্যাপী আমরা দেখছি। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে ঠিক আছে, আপনারা যেভাবে বিএনপিকে মেলাইন করছেন, বিতর্কিত করছেন, যদি ধরেন বিএনপি নাই, বিএনপি দৃশ্যপটে নাই বা বিএনপি ধরে নিলাম আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নাই, আপনি কি মনে করেন যে এই সরকারকে প্রোটেক্ট করার জন্য এই যে যারা এনসিপি বলেন বা যারাই রাজনীতি করছেন বা যারা উস্কানি দিচ্ছেন, তথাকথিত আমাদের একেবারে সুধীজন, জ্ঞানীজন, মহাজন, তারা এদেরকে প্রোটেক্ট করতে পারবে? এখনো গ্রামে গঞ্জে যারা আওয়ামী লীগ আছে তারা বিএনপির ভয়, এই যে ফুটপাত যে আওয়ামী লীগ মিছিল করেছে কতগুলা, কত জায়গায়, কে তাদেরকে প্রতিরোধ করেছে? কারা প্রতিরোধ করেছে? সরকারের পুলিশ বাহিনী করেছে, না সরকারের এনসিপি করেছে, না জামাত ইসলাম করেছে, না অন্যরা করেছে? আমরা করেছি। আমরা মনে করি যে যে দুষ্ট এবং নোংরা খেলা, যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র সরকারের জন্য ভালো না, দেশের জন্য। আমাদেরকে যদি আবার রাজপথে নামতে হয় এবং সরকার যদি ব্যর্থ হয়, সেটা আমাদের জন্য বা এদের জন্য বা সরকারের জন্য, এবং এটা আমরা মনে করছি আওয়ামী লীগের ফিরে আসার পথ এতে প্রশস্ত হবে, এর বাইরে অন্য কিছু হবে সেটা আমরা মনে করছি না। কিন্তু বাবুল ভাই 2008 সাল থেকে তো বিএনপি রাস্তায় ছিল, বিএনপি তো রাজপথেই ছিল, তারপরেও 2014 ইলেকশন হয়েছে, 2018 ইলেকশন হয়েছে, 2024 ইলেকশন হয়েছে।
সেইখান থেকে অনেকে বলছেন যে বিএনপি রাজপথে থাকলে আসলে কি হবে? শোনেন আমি বলি, আপনারা ওই ভয়ে ওনরা আমাদেরকে দেখাচ্ছে যে শোনেন ওনরা আওয়ামী লীগ না, মনে রাখবেন ওনরা আওয়ামী লীগ না, অন্য কোনো রাজনৈতিক দল না। হ্যাঁ, 14 ইলেকশন হয়েছে, এটা যেটা হচ্ছে আমি আপনাকে বলি এটা বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র স্পষ্ট, যেটা 1-11 শুরু হয়েছিল। 1-11 আলাদা দেশকে একেবারে পরিশুদ্ধ করে একেবারে আমাদের গাছমানে নিয়ে যাবে এই গল্প তারা করেছিল। মূলত -2 এর নামে বিএনপি কে মাইনাসের ষড়যন্ত্র করছে, বিএনপি বিলুপ্ত করা, বিএনপি কে ভেঙে ফেলা, বিএনপি কে নিঃস্ব করা, বিএনপি চেয়ারপারসন কে মেরে ফেলার মতো, মানে পঙ্গু করে দেওয়ার মতো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলছে। 14 সালে ভোট হলে বিএনপি ক্ষমতায় যেত মানুষ বলে, 18 সালে ভোট হলে বিএনপি ক্ষমতায় যেত মানুষ বলে, সেই ভোট হতে দেওয়া হয় নাই। 24 সালে 23 সালে ইলেকশন যদি ঠিকমতো হতো বিএনপি ক্ষমতায় যেত মানুষ বলে, এখনো যদি ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় যাবে মানুষ বলে, কিন্তু সেই জন্য এখন নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন দিলে যদি বিএনপি ক্ষমতা এসে যায়, এটা তো 1-11 এর ফাংশন, বিরাজনীতিকরণের চেষ্টা, এটা খুবই ঘৃণ্য এবং এটা আরেক ধরনের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রক্রিয়া বলে আমরা মনে করছি এবং মানুষ মনে করছে। আপনি যতই মানুষের সহায় দেন, মানুষ এটা মনে করে না, এটা এক দৃশ্যমান হচ্ছে ক্রমে ক্রমে। আমরা যেটা আশঙ্কা প্রকাশ করছিলাম যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া 1-11 শুরু করেছিল, সেই প্রক্রিয়া এখনো চলছে। জি জি, আপনাকে থামাই তাজনুবা যাবেন। এটা খুব বড় অভিযোগ, আরেকটা বিরাজনীতিকরণের অভিযোগ বিএনপি করছে এবং বিএনপি বলছে যে তারা রাস্তায় নামলে এইসব কোনো শক্তি টিকতে পারবে না। এর আগে একাধিক বিএনপি নেতা টক শোতে রাজপথে এই ধরনের হুমকি দিয়েছে। ফলে বিএনপিকে রাস্তায় নামানোর প্রচেষ্টাটা সরকার অথবা সরকারের সমর্থনে বা এই সরকারের মেয়াদে যে সমস্ত রাজনৈতিক দল গঠিত হলো, বিশেষ করে এনসিপি, আপনারা কি চাচ্ছেন কিনা? মানে আমার প্রশ্নটা হচ্ছে আসলে রাস্তায় নামবে কার বিরুদ্ধে, মানে কারা নির্বাচনের বিপক্ষে, এটা আমার আসলে প্রশ্নটা এখানে, বা আমি এটা বুঝতে পারছি না যে নির্বাচনের বিপক্ষে কারা। 5 বছর দেখতে চাই না না না, এটা তো এটার উত্তর বোধহয় আমরা দুজনই দিলাম যে নির্বাচনের সরকার আজকেও এই যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ সম্মেলনে আজকেও বলেছে যে স্বল্প সংখ্যক যদি সংস্কার হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে। এবং উনি দায়িত্ব নেওয়ার পর থেকে, প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার পর থেকে 2025 ডিসেম্বর এবং 2026 জুন এই দুইটা টাইম ছাড়া আমরা আর কোনো টাইমই শুনি নাই। এবং আমরাও নতুন দল হিসেবে আত্মপ্রকাশের পর এই যে দল নিবন্ধনের জন্য 20 এপ্রিল টাইম আছে, আমরা কিন্তু ওগুলো দিয়ে আমাদের সাংগঠনিক কমিটি, আমাদের দল নিবন্ধনের প্রক্রিয়া আমরা কিন্তু ওভাবেই আগাচ্ছি। এবং এই যে সংস্কার নিয়ে যে ঐকমত্য কমিশন 15 জুলাই পর্যন্ত কিন্তু তাদের একটা সময় দিয়েছে যে এর মধ্যে সব কয়টা রাজনৈতিক দলের সাথে বসে ওনারা একটা জুলাই চার্টার বা আগামী বাংলাদেশের একটা রোডম্যাপ দিবেন, আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন। তো ওই সবাই কিন্তু সবার কাজ করছে এবং সব কিছুর আউটকাম কিন্তু এই নির্বাচন। কেন নির্বাচনের জন্য রাস্তায় নামতে হবে এটা আমি আসলে বুঝতেছি না, যে এই রাস্তায় নামা, এই হানাহানি, এই সংঘর্ষ, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আরেকটা দুটা জিনিস আমি আমার সহ-আলোচকের, কদিন আগেও তো আপনারা কথায় কথায় রাস্তায় নেমেছেন, আপনারাও নেমেছেন। আমরা কিন্তু নারী সহিংসতার বিরুদ্ধে নেমেছি, বিভিন্ন যখন অন্যায়মূলক এই যে শ্রমিকের যে মজুরি এবং ন্যায্য এগুলো কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন আনরেস্ট সিচুয়েশনের প্রেক্ষিতে কিন্তু এটা হয়েছে এবং এটা অনেকখানি এখন চেক দেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জনগণের কথা উনি তুলেছেন। দেখেন, বাংলাদেশে 18 কোটির দেশে কয়জন মানুষ রাজনীতি করে? আমরা কিন্তু সবসময়, উনি যে কথাটা বললেন খুব সঠিক, যে সবাই জনগণের দোহাই দেয়, কিন্তু আসলে এই জনগণটা কাই? এই জনগণ তারা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। কোনো রাজনৈতিক দলের কিন্তু সামর্থ্য হতো না এই গণ অভ্যুত্থান সফল করার যদি আম জনতা এটাতে না নামতো। এবং তারা কিন্তু এই গণ অভ্যুত্থান সফল করার পর কিন্তু দেয়ালে লিখে দিয়েছিল এই জুলাই বিপ্লবও কারো বাপের না। এই 18 কোটি মানুষের মধ্যে আমি ধরে নিলাম 1 কোটি মানুষ হয়তো রাজনীতি করে বা আরো কম, এই গুটি কয়েক মানুষই কিন্তু ওই 17 কোটি মানুষের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এবং এভাবেই কিন্তু আমাদের রাজনীতি চলে এসেছে দেখে এখনো আমরা জনগণকে একটা বড় অ্যাক্টর হওয়া সত্ত্বেও আবার অদেখা করছি। এই যে যারা আবেগতাড়িত হয়ে বলেন আর যেভাবেই বলেন, তারা কি চাচ্ছে? একটা স্টাবলিশ বাংলাদেশ চাচ্ছে, সেটা ডক্টর ইউনূস হোক আর XYZ যেই হোক, তারা তার মাধ্যমেই একটা স্টাবলিশ বাংলাদেশ চাচ্ছে। সেটা ডক্টর ইউনূস হোক আর XYZ যেই হোক, তারা তার মাধ্যমেই একটা স্টাবলিশ বাংলাদেশ চাচ্ছে। এবং বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র, আমি এটা বলতে চাই, এটার থেকে হাস্যকর কথা তো এই 2025 সালে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আর কোনো কিছুই হতে পারে না। একদম ভিত্তিহীন একটা কথা। কেন? কারণ এখন রাজনীতির যে সুবাতাস বাংলাদেশের
মাটিতে রাজনৈতিক ময়দানে, এটা তো আমার বুদ্ধি হওয়ার পর কখনো আমার অ্যাটলিস্ট মনে পড়ে না। এখন প্রতিটা রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের রাজনৈতিক নীতি চর্চা করতে পারছে। সভা, সেমিনার, মানুষের কাছে যাওয়া, বক্তব্য দেওয়া, গণমাধ্যমে স্বাধীনভাবে কথা বলা, এবং বিএনপি রাজার মতো রাজনীতি করছে। আমি যদি বলি আমার বুদ্ধির পর আমি বলবো যে বিএনপি রাজার মতো রাজনীতি করছে। তাদেরকে তো মানুষ চায়, তারা কেন মানুষের বিপক্ষে গিয়ে নির্বাচনের জন্য রাস্তায় নামতে হবে? যদি জনগণ বলে যে নির্বাচনের জন্য আপনারা ধৈর্য ধরেন, সবাই কাজ করছে, নির্বাচন এই সময়ের মধ্যে হবে, তাহলে তারা কার বিরুদ্ধে তারা রাস্তায় নামবে? জনগণের বিরুদ্ধে। জনগণ কিন্তু এই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হয়ে জনগণ, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে দেখেই কিন্তু জনগণ এসেছে। জি, আসিফ খান, এই নির্বাচনের সময়টা নিয়ে আসলে এত শঙ্কা কেন? কারণ সরকার প্রধান যে টাইম ফ্রেম দিয়েছেন, উনি আজকেও ব্রিটিশ বাণিজ্য বিষয়ক যে একজন দূত, তার সঙ্গে দেখা হয়েছিল না গতকালকে, তাকেও তিনি আবার স্পষ্ট করছেন এটা কি জায়গায়, এবং কেন বিদেশিদের কাছে বিদেশিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বা অর্থাৎ আমাদের সরকার প্রধানের সঙ্গে দেখা করলেই এই কথাটা ওনাকে বারবার বলতে হয়? সম্ভবত এই জন্যই বলতে হয় যে তারাও নিশ্চিতভাবে জানতে চান। কেন জানতে চান? তার মানে এটা নিয়ে কি তাহলে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, বিদেশি বন্ধু, তাদের মধ্যেও শঙ্কা আছে? আমার মনে হয় না এটা শঙ্কার ব্যাপার, কারণ আপনি যখন রিঅ্যাফার্মেশনের ব্যাপার, এটা রিঅ্যাফার্মেশন, বড় কথা হচ্ছে যে আপনি যখন কোনো একটা দেশে বিনিয়োগ করবেন, সো বিনিয়োগ করার সময় তো হচ্ছে কি আপনার একটা টাইম লাইন লাগবে। সো আপনি যে একটু বুঝতে যাবেন যে এই সরকার যে কমিটমেন্টগুলো করছে সেগুলো টিকে থাকা বা সেগুলো পরবর্তীতে যাওয়া বা সেটার জন্য আমি কতখানি সময় পাচ্ছি, সেই ইনফরমেশনগুলো তো আপনার দরকার হবে। আপনি যখন একটা প্রজেক্ট ডিজাইন করবেন, সেই প্রজেক্টের টাইম লাইন কী হবে এবং সেটা আপনি তারপরে কীভাবে নিয়ে যাবেন, সেটার জন্য তো আপনার একটা রিঅ্যাফার্মেশন লাগবে। তো সেটার জন্য হচ্ছে কি এটা জানতে চাওয়া, এটা খুব আমার কাছে মনে হয় না খুব প্রবলেমেটিক হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা, এবং যেটার ব্যাপারে আমার মনে হয় যে আমরা তিনজনই একটা ব্যাপারে একমত, যে নির্বাচন যে দরকার, গণতান্ত্রিক একটা উত্তরণের জন্য যে নির্বাচন দরকার, সেটা নিয়ে তো আমরা কেউ দ্বিমত করছি না। সো আমরা যখন বাইরের বিশ্বে বা যারা আছেন তাদের সাথে আপনি যখন কোনো আলোচনায় যাবেন, তারাও তো হচ্ছে গিয়ে ডেমোক্রেসির ওই মিনিমাম ওইটুক তো তারা বোঝেন। সো সেই জায়গা থেকে তো হচ্ছে গিয়ে তারা জানতে চাইতেই পারেন যে হচ্ছে গিয়ে নির্বাচনের সময়সীমা কতখানি, মানে কোন সময় হচ্ছে গিয়ে নির্বাচন হবে। সো আমি এইখানে কোনো ধরনের সমস্যা দেখি না। আমি সমস্যা দেখতাম তখন যদি আমি দেখতাম টাইম লাইনটা পরিবর্তন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে তো আমি কোনো সমস্যা দেখছি না। একদম শুরু থেকে একদম ওই আপনার যদি মনে থাকে যে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিলেন, সেখান থেকেই তো হচ্ছে গিয়ে ডিসেম্বরের 2025 আমরা, অথবা জুনের হচ্ছে গিয়ে 2026 আমরা সংস্কার কিরকম চাচ্ছি সেইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমি কোন সময় হবে। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি আরো একটা সুনির্দিষ্ট সময়সীমা চাই, সেজন্য চিফ অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট তারা চেয়েছে। সেমতো সময়টা আগামী বুধবার নির্ধারিত হয়েছে 16ই। এখন এইখানে আমার একটা প্রশ্ন আছে, যে আমার কথাটা হচ্ছে যে কোনো একটা অদ্ভুত কারণে হয় বিএনপিকে বোঝানো যাচ্ছে না, কেউ হয়তো এই ব্যাখ্যাটা করতে পারছেন না যে কেন আমি এই দুইটার মধ্যে পার্থক্য রাখছি। আমি ছোট ছোট কয়েকটা কথা বলি। যে প্রথমত, আপনি যখন কনসেনসাস কমিশনে বসছেন, আমার তো সংস্কারের কতগুলো ব্যাপার নিয়ে আমার নিশ্চিত হতে হবে। ধরেন আমি কথার কথা যে আমি টাইম ফ্রেম করলাম ডিসেম্বরের 2025 আমি ইলেকশন দিব, তাহলে আপনার 3 মাস লাগবে হচ্ছে আপনার প্রচারণার জন্য। তার মানে আপনি অগাস্ট বা সেপ্টেম্বর, অগাস্টের মধ্যে পর থেকে আপনি হচ্ছে নির্বাচনী প্রচার হিসেবে তফসিল ঘোষণা করে এই কাজকর্মে যাবেন। এখন ধরা যাক যে নারী আসনের ব্যাপারটি আছে, 100 আসন। ধরা যাক যদি আপনি কনসেনসাসে না পৌঁছান কোনো ধরনের, 50টা বা ইসাতে থাকেন, তাহলে আপনি ওই সময়ের মধ্যে গেলেন। বাট বাই এনি চান্স আপনি যদি দীর্ঘ, মানে ওই যে লম্বা সংস্কারে যান, যেখানে 100 আসনে সরাসরি নির্বাচন অথবা 100 আসনে রোটেশনের পদ্ধতিতে, তাহলে হচ্ছে গিয়ে আপনার আসন সংখ্যার ব্যাপারে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনি তো তখন আর হচ্ছে গিয়ে আগস্টে বা সেপ্টেম্বরে হচ্ছে গিয়ে আপনি টাইমটা দিতে পারবেন না, আপনার ওই 2-3 মাস লাগবে। তখন আপনি জুন থেকে যদি আপনি ব্যাকওয়ার্ডে আসেন, তাহলে ওই 3 মাস, ওই সময়টুকু, এটা জাস্ট একটা উদাহরণ। সিমিলারলি আপনি একইভাবে হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে, বা লোকাল গভর্নমেন্ট কমিশন বা লোকাল গভর্নমেন্টের যে স্ট্রাকচারের কথা আছে, স্ট্রাকচারের যে ডিসিশন আছে, আমরা যদি একমত হই এরকম হবে, তাহলে আপনি হচ্ছে গিয়ে আগস্ট সেপ্টেম্বরের মাঝখানে শেষ করতে পারছেন। এইখানে যদি হচ্ছে গিয়ে আমাদের টাইম ফ্রেমটা এখন পর্যন্ত যেটা আছে সেটা খুব বাস্তবসম্মত। আমার পয়েন্টটা হচ্ছে এইটাই, যে এই কেসটা আমার ধারণা বিএনপি নিশ্চয়ই মানে অবুঝ কোনো দল না, তাকে এটা এক্সপ্লেইন করা কোনো কারণে হোক, এটা এক্সপ্লেইন করা হচ্ছে না, বা এক্সপ্লেইন করলে আমি ঠিক জানি না যে বিএনপি কি এটা বুঝতে পারছে না বা চাচ্ছে না। কারণ টাইম ফ্রেমের মধ্যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা দেখছেন, যেটা একটু আগে মানে এই মেলাইন ক্যাম্পেইন বিরাজনীতিকরণের কোয়েশ্চেন,
এইখানে একটা জিনিস একটু পরিষ্কার করা দরকার, এখানে হিস্ট্রির একটা রোল আছে। 2007-8-এর যেই আমরা যে প্রক্রিয়াটা দেখেছি সেটার একটা ক্ষত তো আছে, এবং সেটার একটা কালেকটিভ ইনস্টিটিউশনাল মেমোরি তো হচ্ছে গিয়ে বিএনপির আছে। সো সেই মেমোরিটা হয়তো হচ্ছে, এবং বিএনপি সেটার ওয়ার্স্ট সাফারার। সো সেইটার মানে যে স্মৃতিটা আছে সেইটা হয়তো বিএনপি কেসে করছে। কিন্তু এগেইন 2007-8-এর সাথে যদি কম্পেয়ার করেন, তখন ঘোষণা দিয়ে আপনার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো বন্ধ করা ছিল, নির্বাচনের কোনো আলাপ আলোচনা হয়নি, কোনো টাইমলাইন হয়নি। আপনি সেটার সাথে কম্পেয়ার করেন হচ্ছে এখন আমরা কোন জায়গাটায় আছি, আমরা কি ঠিক একই জায়গায় আছি? তাহলে ওই সংখ্যা আসলে আপনি কাজ করে কিনা, সেটা কাজ করলে আমাদেরকে সেই মানে এভিডেন্স দিতে হবে। আমি এটা বিরতি নিয়ে প্রফেসর শাহান, তাজমা আপনার কাছে একটা বড় প্রশ্ন যে আপনারা কি সামহাও এই সরকারের আনুকূল্য পাচ্ছেন? এই প্রশ্নটা এই কারণে উঠছে যে এত বড় একটা বিনিয়োগ সম্মেলন হলো যেটা নিয়ে নানামুখী আলোচনা, বেশিরভাগই ইতিবাচক। এই প্রথম বিডা নামক একটি প্রতিষ্ঠান অনেক বেশি ভিজিবল হলো, সে অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে বিদেশিদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে আমরাই তো সার্বক্ষণিক থাকবো না রাজনৈতিক। সেখানে মাত্র 3টি দলকে দাওয়াত দেওয়া হয়েছে, বিএনপি, জামাতে ইসলাম এবং আপনারা অর্থাৎ এনসিপি, যে দলটির এখনো নিবন্ধন হয়নি এবং নিবন্ধনের আবেদন করার মতো প্রস্তুতি আপনাদের হয়নি। গতকালকে সারওয়ার তুষার বলেছে সেটির জন্য আপনাদের সময় লাগবে, সেটি বাস্তবসম্মত। ফলে আপনারা এই সরকারের আনুকূল্য পাচ্ছেন, এই অভিযোগটি যারা করেন তার সপক্ষে এটি খুব বড় একটি প্রমাণ হয়ে থাকলো কিনা সেই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো, পাশাপাশি অন্যান্য আলোচনা করবো। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক একবার আমরা কথা বলছি সরকারের আনুকূল্য এনসিপি পাচ্ছে কিনা। সবশেষ উদাহরণ হিসেবে যারা সমালোচনা করছেন বিনিয়োগ সম্মেলনে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, কিন্তু রেজিস্টার্ড দল আমাদের সম্ভবত 41টা, এর ভিতরে জামাতের রেজিস্ট্রেশনে আছে, কিন্তু জামাত পুরনো দল, সংসদে প্রতিনিধিত্ব ছিল, বিএনপিকে তো অবশ্যই দিতে হবে। বাকি রেজিস্টার্ড দলেরও কাউকে দাওয়াত দেওয়া হয়নি। ফলে আপনি বিদেশিদেরকে সরকার আসলে কি বার্তা দিল? আচ্ছা, সমালোচনায় তো এনসিপি এখন নাম্বার 1-এ ট্রেন্ডিং সবসময়। এটা আশীর্বাদ না অভিশাপ না, আমাদের সবসময়ই কিন্তু রাডারে, আমরা এটা আমাদের থেকে আপনারা আরও বেশি ভালো জানবেন। যাই হোক, এটা আমরা পজিটিভভাবেই নেই। কিন্তু এই দলটা কিন্তু ছাত্র জনতার লেড বাই স্টুডেন্ট, মানে এটাই কিন্তু কথা যে একটা ছাত্র তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল এসেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী, এবং আপনারা সবাই জানেন যে একটা নির্দলীয় ছাত্র শক্তির ব্যানারেই কিন্তু যেটা পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সো এই গণ অভ্যুত্থান এবং এই বাংলাদেশের ইতিহাসের যে একটা নজিরবিহীন অধ্যায় যে পার করলো এবং এই ফ্যাসিস্টের পতন, এই সব কিছুর সাথে ছাত্ররা এবং পরবর্তীতে এই অন্তর্বর্তী সরকারের পথ চলা সব কিছুতেই ছাত্র তরুণ সমাজের একটা বড় অংশ আছে। এবং এটা শুধু বাংলাদেশে না, এটা পুরো বিশ্ব। আমাদের এখানে তো কারেন্ট অফ ছিল, কিন্তু পুরো বিশ্ব দেখেছে কিভাবে তরুণরা, ইন্টারনেট অফ ছিল সরি। সো পুরো বিশ্ব দেখেছে যে, বরং ওরা আরো বেশি দেখেছে আমাদের থেকে, যে কিভাবে এই ছাত্র তরুণরা একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং একজন স্বৈর শাসককে, প্রতিষ্ঠিত স্বৈর শাসকের পতন হয়েছে। এবং এই পুরো ঘটনাটা কিন্তু পুরো বিশ্বের জন্য একটা উদাহরণের মতো, এবং তারা কিন্তু অনেক আগ্রহী। সো এরকম একটা অভ্যুত্থানের পরবর্তী একটা শক্তি থেকে যখন একটা রাজনৈতিক দল আসে এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের আলোচনায়, গণমাধ্যম, বিভিন্ন বিশিষ্টজনদের আলোচনায় কিন্তু সেটা একদম পরিষ্কার কারণে আপনাদেরকে একটু, শুধু এটার কারণে না, এবং বাংলাদেশের রাজনৈতিক যে একটা দ্বিদলীয় যে একটা সংস্কৃতি ছিল আওয়ামী লীগ বিএনপি, তার বাইরে গিয়ে অনেকদিন পর একটা নতুন একটা রাজনৈতিক দল বাংলাদেশ হয়। তাইলে আপনাদেরই সহযোদ্ধা যারা ছিল তারা আজকে আরেকটি দলের ফেসবুকে ঘোষণা দিয়েছেন, সাদিক কাইয়ুব এবং ছাত্র শিবিরের দুজন সাবেক সভাপতি, আপ বাংলাদেশ। তারা বলছে জুলাই চেতনা সমুন্নত এবং রক্ষার জন্য তারা দলটি করছে, এবং তারা শুরু থেকে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলটি করেননি। তাহলে জুলাই চেতনা আসলে কার, কে সমুন্নত রাখবে, এনসিপি নাকি আপ বাংলাদেশ? প্রথমত আপ বাংলাদেশ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তারা কিন্তু একটা রাজনৈতিক দল। তারা বলেছে যে তারা রাজনৈতিক দল, তারা, আমি জোনায়েদের এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম আর দলের মধ্যে পার্থক্য কি? কারণ হচ্ছে আমরা যখন জাতীয় নাগরিক পার্টি ছিলাম, আমরা তখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম, আমরা কিন্তু তখন সবাই একসাথে, সেটা ছিল নাগরিক প্ল্যাটফর্ম। হ্যাঁ, না তখন কিন্তু এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল। আমরা কিন্তু এটা দিয়েই কিন্তু সেই 8 সেপ্টেম্বর আমরা আমাদের যাত্রাটা শুরু করি, এবং সেখানে কিন্তু শুধু শিবিরের এক্সপোর্শন যে তা না, সিভিল সোসাইটি থেকে
অনেক বড় একটা অংশ, বামপন্থীদের থেকে একটা অনেক বড় একটা অংশ, ইসলামপন্থীদের থেকে একটা বড় অংশ, এবং ছাত্র ফেডারেশন, ছাত্র সব দিক থেকেই কিন্তু এই গণ অভ্যুত্থানের চেতনাকে যারা ধারণ করেছে সবাই একত্রিত হয়েছিল, এবং সেই পথ চলায় কিন্তু তাদেরকেও আমরা সাথে পেয়েছিলাম। পরবর্তীতে তাদের কাছে মনে হয়েছে যে তাদের সাথে আদর্শগত হয়তো আমাদের ভিন্নতা আছে, এবং তারা নিজেরা মনে করেছে যে তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে তারা সংগঠিত হতে পারবে, সেটা তাদের জন্য ভালো, বা সেটা থেকে তারা দেশকে আরও ভালো কিছু উপহার দিতে পারবে। সো স্বাধীন দেশে সবারই এরকম অধিকার আছে যে তারা যদি নিজস্ব কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক চর্চা করতে চায় সেটা অবশ্যই করতে পারে। কিন্তু আমাদের সাথে যে তাদের স্বচ্ছতার এটা অভাব, এটাতে আমি খুব বিনয়ের সাথে দ্বিমত করব। কারণ 8ই সেপ্টেম্বর থেকে যখন আমাদের জাতীয় নাগরিক কমিটি যাত্রা শুরু করে, এবং পরবর্তীতে 1-1.5 মাস পর তারা যখন যুক্ত হয়, এবং তারা বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন যেহেতু তাদের পূর্ববর্তী একটা রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এবং তারা খুবই প্রতিষ্ঠিত ছাত্রনেতা ছিলেন। সো তারা গুরুত্বপূর্ণ পদেই ছিল, এবং স্বাভাবিকভাবে আমাদের লিখিত কোনো গঠনতন্ত্র ছিল না বা কোনো ফিনান্সিয়াল পলিসি ছিল না, এটা ঠিক। সেটা আমাদের কিন্তু একটা খসড়া, গতকালই কিন্তু তুষার এটার কথা বলছিলেন, আমি এটার উত্তর যদি দেই যে আমাদের এটা লিখিত ছিল না ঠিক, কিন্তু আমাদের সবকিছু কিন্তু সবার সম্মতি নিয়ে হতো, এবং সেখানে তারাও কিন্তু উপস্থিত থাকতেন, তারাও নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এখন পরবর্তীতে পথ চলায় সবার সম্মতি নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের বারবার সভানেত্রী হয়েছেন, সেটা আমরা দেখেছি। কেউ সভাপতি পদে দাঁড়াতোই না। না 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 মিশু ভাই, আমি আপনাকে একটু থামাই, আমি এটার একটা লাইন আমি বলি। এই যে একটা ছোট রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে আপনি যখন, আমি কিন্তু এটা সেপ্টেম্বর অক্টোবরের কথা বলছি, আপনি আওয়ামী লীগের এই পোর্শনটা যুক্ত করেন, এটা তাদের সাথে, আমাদের মতের সাথে, আদর্শের সাথে তাদের তো একটা আদর্শগত একটা সমস্যা মানে ছিলই, ডিফারেন্স ছিলই। সো এটার কারণে তারা যদি মনে করে যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা স্বচ্ছতার মাধ্যমে এস্টাবলিশ করতে পারবে, ইটস ভেরি ওয়েলকাম। দারুণ। আমি একটু বাবুল ভাই আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, নির্বাচনের সময় নিয়ে বাবুল ভাই আসলে আপনারা এতটা শঙ্কিত কেন? মানে আপনাদের কি কোনো কারণে মনে হচ্ছে প্রফেসর ইউনূস যে সময়সীমার কথা বলেছেন ডিসেম্বর অথবা জুন জুলাই 26 এর মধ্যে নির্বাচন হবে না? এটা নিয়ে তখনই প্রশ্ন হয় যখন এই খোদ সরকারি দল এনসিপি, আমি বলবো স্পষ্টই, এখন আর রাত ডাক রেখে বলবার কোনো সুযোগ নাই, কারণ তাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তাদের 3 জন এখনো সরকারে আছেন। এখন আপনি বলবেন যে তারা পদত্যাগ করে আছে, কিন্তু বিএনপি 3 জন লোক, পদধারী লোক যদি সরকারে থাকতো আর তারা পদত্যাগ করে বলতো আমরা এখন আর বিএনপি নাই, তাহলে কি আপনি সেটা মেনে নিতেন? তার মানে কি, আপনি এতক্ষণ যে আলাপ করছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে রাজনৈতিক দল এনসিপির জন্ম হলো, তাদের বয়স কত, 1 মাসও হয়েছে কিনা জানি না, 2 মাস হয়েছে কিনা জানি না, তাদের নিবন্ধন নাই, নিবন্ধনের খবর নাই, সেটা প্রক্রিয়ার মধ্যে আছে, তারা রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছে, অথচ পুরনো অসংখ্য রাজনৈতিক দল আছে তারা পাচ্ছে না। এই সরকার তো ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা হারিয়েছে, এখন নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের দরকার হবে কিনা আমি জানি না। শুধু তাই না, এই আপনি দেখবেন প্রতিনিয়ত প্রতি পদে পদে এই যে নির্বাচন কথায় কথায় বলা হয় যে নির্বাচনের জন্য নাকি গণ অভ্যুত্থান হয় নাই। আরে ভাই, 1200 মানুষ যে গুম হয়ে গেল, তারা কি ওই বৈষম্যবিধি সরকারি চাকরি পাওয়ার জন্য গুম হয়েছে? এত মানুষ যে ক্রস ফায়ারে নিহত হলো, তারা কি ওই বৈষম্য বিরোধী সরকারি চাকরি পাওয়ার জন্য হয়েছে? 1.5 লক্ষ মানুষ যে মামলা খাইলো, তারা কি সরকারি চাকরি পাওয়ার জন্য মামলা খাইছে, না নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য? এখন একটা বয়ান তৈরি করা হয়েছে যে খালি নির্বাচনের জন্য কি সে হয় নাই, আন্দোলন হয় নাই। আন্দোলন আপনারা করেছেন, আপনারা ডেকেছেন, আমরা এসেছি, বাংলাদেশের কোটি কোটি মানুষ সংযুক্ত হয়েছে, আন্দোলন সফল হয়েছে। কিন্তু আমরা যখন আপনাদেরকে ডেকেছি তখন আপনারা আসেননি, তখন আপনারা বিশ্ববিদ্যালয় হলে থেকেছেন ছাত্রলীগের সাথে মিলেমিশে। আমার যখন ছাত্রদলের কর্মীটা জেলখানায় ডান্ডা বেরিয়ে পড়ে বাইরে আসছে মায়ের মৃতদেহ দেখবার জন্য, তখন আপনারা ছাত্রলীগের সাথে একাকার, মায়ের রান্না খেয়েছেন। আপনাদের মধ্যে কেউ কেউ আবার ছাত্রলীগ হয়েও ওই হেলমেট বাহিনীর সাথে ছিল কিনা আমি জানি না। ছাত্রলীগ যদি নাও হন, আপনারা তখন প্রতিবাদ করেন নাই, ছাত্রলীগের সাথে মিলেমিশে হলে ছিলেন। আপনারা করেছেন চাকরির আন্দোলন। 15 তারিখে যদি শেখ হাসিনা আপনাদের দাবি মেনে নিত, আপনারা তো চাকরিতে ফিরে যাইতেন। আমরা এই আন্দোলনে থাকতাম, 16 বছর আমরা ছিলাম, আমরা এই আন্দোলনে থাকতাম। আমরা এই 5 তারিখে পারতাম কি পারতাম না সেটা কথা না, আমরা 18 সালে পারি নেই, 24 সালে পারি নেই, হয়তো আরো 5 বছর পরে পারতাম বা পারতাম না, কিন্তু আমি তো আমার ইথিক্যাল অবস্থানের মধ্যে ছিলাম, আসি বা থাকতাম। কিন্তু আপনি তো সেই জায়গায় ছিলেন না, আপনি ছিলেন চাকরির আন্দোলনে। সেটা একটা মোমেন্টাম তৈরি হয়েছে, রাজনৈতিক শক্তি যুক্ত হয়েছে,
আপনাদের কেউ কেউ তো আন্দোলন প্রত্যাহারও করেছিল। এবং তার চাইতে বড় কথা, আপনারা কোটা বিরোধী আন্দোলন করেছেন। আমি স্পষ্ট বলতে চাই, আপনাদের কোটার দাবি যদি পূরণ হইতো, হাসিনা যদি বাতুলতা কথা না বলতো, তাহলে আপনারা ঘরে ফিরে যাইতেন, চাকরিতে ফিরে যাইতেন, চাকরি পাইতেন। কিন্তু বাংলাদেশে আমরা যে 17 বছর যাবত আন্দোলন করছি, এই আন্দোলনকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে ভোটের জন্য আন্দোলন হয় নাই, গণতন্ত্রের জন্য আন্দোলনের, আপনাদেরকে 5 বছর বিনা ভোটে ক্ষমতায় রাখবার জন্য আন্দোলন হয়েছে। আপনাদের নিরপেক্ষ সরকারের নামে, অন্তর্বর্তী সরকারের নামে আপনাদের 3 জন সরকারের অংশ হিসেবে হয়েছে, বা আপনাদের 3টে দলের মধ্যে দাওয়াত দিছে, সেই দলে দাওয়াত পাওয়ার জন্য হয়েছে। আপনারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, ভালো কথা। নতুন বন্দোবস্তটা কি? 33 লক্ষ টাকা খরচ করে সেরাটনে সোনারগাঁয়ে ইফতার করা এবং সেই হিসাব জাতির সামনে না দেওয়া, এটা কি নতুন বন্দোবস্ত? আপনারা শত শত দামি গাড়ি নিয়ে, মার্সিডিজ বেঞ্জ, প্রাডো, লেক্সাস, এই গাড়ি নিয়ে আপনারা বাবুল ভাই, এই নির্বাচনের বা ইফতারের হিসাব কোন কালে কি বিএনপি দিয়েছে? দায়ী করতেছেন, এগুলো কি নতুন বন্দোবস্ত? বাবুল ভাই, আমি জানি না। বাবুল ভাই, আপনারা কি কোনো কালে আপনাদের কোন ইফতারির সম্মেলনের হিসাব জনসম্মুখে দিয়েছেন? আমাদেরকে তো আপনি গালি দিচ্ছেন, আমরা মানধাত্তা, আমরা ট্রেডিশনাল, আমরা পচা, আমরা দুর্গন্ধযুক্ত। আপনি তো সাধু সন্ন্যাসী হয়ে আসছেন, আপনি কেন দিচ্ছেন না? জি, একদম পরিষ্কার আপনার বক্তব্য। প্রফেসর আসিফ জাহান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে ধরেন দুই দলের ভিতরে যেরকম দ্বন্দ্ব এবং একই সময়ে একটা বড় বিনিয়োগ সম্মেলন হলো এবং অন্যবারের চাইতে এবার প্রতিশ্রুতির পরিমাণ বেশি, বিনিয়োগকারী দেশের বা প্রতিনিধির সংখ্যা বেশি, সেখানে সব ছাড়িয়ে একটা প্রেজেন্টেশন নিয়ে আলোচনা হচ্ছে নির্বাহী চেয়ারম্যানের, এবং সত্যি সত্যি আসলে কতখানি বিনিয়োগকে আমরা আকৃষ্ট করতে পারলাম শেষ পর্যন্ত আসলে এই বিনিয়োগ সম্মেলন থেকে, নাকি একটা নির্বাচিত সরকার না থাকলে বিনিয়োগকারীরাও আস্থা পান না, যেটি আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেছেন? দেখুন, এখানে দুটো ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনি কি ভিশনটা উপস্থাপন করছেন, আপনি হচ্ছে গিয়ে যারা আসছেন, যারা ইসে করছেন, যেই জায়গাটায় এই সরকারের কৃতিত্ব আপনাকে দিতে হবে সেটা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে, বিভিন্নভাবে যারা বিনিয়োগ করবেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা কাজ করেনি। বরং আমরা যেটা দেখেছি যে বাইরে যে বিভিন্ন সময় যেটা করা হয়েছে সেটা আসলে বেসিক্যালি মানে অর্থের অপচয়ও বলবো না, সেটা হচ্ছে কি একটা ইল ডিস্ট্রিবিউশনের মতো একটা ঘটনা সেটা ঘটেছে। সেইখান থেকে আপনি যেভাবে এটাকে ম্যানেজ করেছেন, আপনি ইনভাইট করেছেন, সেটা অ্যাবসলিউটলি প্রেজওয়ার্দি। এবং এই আপনি যেটা বলছেন যে এই যে আমরা যে প্রেজেন্টেশন বা এটা নিয়ে আলোচনা যেটা দেখলাম, সেই আলোচনাটা অ্যাকসেন্সে দরকার, কারণ ইট প্রোভাইডস আ নিউ ভিশন, যে ভিশন যেটার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এটা কতখানি মানে সাফল্যমণ্ডিত হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে শুধু কমিটমেন্টে না, আমরা এটার আউটকাম হচ্ছে গিয়ে কি দেখতে পারবো। যেমন বিডারও তো নিজস্ব একটা লক্ষ্যমাত্রা বিডাল এসে ঠিক করে রেখেছে যে 1 বছরে তারা কি পরিমাণ বিনিয়োগ আশা করছেন, তারা সেখান থেকে কি পরিমাণ কর্মসংস্থান হবে সেটা আশা করছেন। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আগামী সময়টাতে আমরা এইটার বাস্তবায়ন দেখছি কিনা, তখন হচ্ছে গিয়ে আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে এটাকে ঠিক হয়েছে কিনা। আমার মনে হয় এই মুহূর্তে হোয়াট উই শুড ডু, আমাদের যে ব্যবস্থাটা করা হয়েছে, যেটা পেয়েছে, উই রিয়েলি শুড অ্যাপ্রিসিয়েট, বাট অ্যাপ্রিসিয়েট হওয়ার সাথে সাথে উই শুড বি কশাসলি অপটিমিস্টিক। কশাস আমি বলতেছি এরকম যে আমরা এটা পেয়েছি, এখন আমাদের মনিটর করা দরকার, আমরা এটা সেই ধরনের ফলো আপ করা দরকার। দ্বিতীয়ত যে জিনিসটা করা দরকার, যেটা গতকালকেও আলোচনায় এসেছে, যে এই বিনিয়োগগুলো নিশ্চিত করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল যে পলিসি, যে রেগুলেটরি ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার, সেটা আমরা কতখানি করেছি, কোন জায়গাগুলোয় গ্যাপ আছে, এবং আগামী সময়গুলোতে আমরা সেটা করতে পারবো। এতগুলো বিদেশি বিনিয়োগকারী থাকতে আপনি যখন মাল্টিন্যাশনাল কয়েকটা কোম্পানির শোরুম বা ইয়েতে আক্রমণ করেন এবং সরকার যখন সেটা নিরাপত্তা দিতে পারে না, যদিও পরে সেটি ব্যবস্থা নিয়েছে, একটা মহৎ আন্দোলন ছিল, সে আন্দোলনটা ছাপিয়ে আলোচনাটা সেই দিকে চলে গেল, ফলে ওটিও বিদেশি বিনিয়োগকারীদেরকে একটা ভুল বার্তা দিতে পারে। অবশ্যই দিতে পারে, সে ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। এই একটা ব্যাপার নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই জায়গাটায় তো হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ডেফিনেটলি একটা ফেলিওরের জায়গা আছে। আপনি যখন এরকম একটা আপনি করছেন, আপনি পরে যে ব্যবস্থাই নেন না কেন সেটা আপনি বলতে পারেন, সেটাকে আপনি সাফল্য হিসেবে দেখাতে পারেন, কিন্তু একই সাথে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে সেটা ঠেকানোর জন্য যে পূর্ব প্রস্তুতির যে দরকার ছিল, সেই জায়গাটায় আপনার রেডিনেস কতখানি ছিল, সেইটার কিন্তু হচ্ছে কোনো কিছু আমরা দেখিনি। এবং বারবার এই কথাটা কিন্তু একদম 7-8 তারিখ থেকেই বারবার বলে আসা হচ্ছে সরকারকে। অনেক ধন্যবাদ প্রফেসর আসিফ জাহান, অনেক ধন্যবাদ তাজনুভা জামিন, অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল আমাদের সঙ্গে ছিলেন অনলাইনে। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।